বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব হচ্ছে লোকে ফৌজদারি কার্যবিধির 127 থেকে 132। 127 থেকে 132 এর আলোচনাটা সবাই জানে কম বেশি, কিন্তু যে আলোচনাটা করব এটা সুন্দর এবং সাবলীল ভাষায়, ওই বইয়ের গতানুগতিক পড়া না, গাইডের গতানুগতিক পড়া পড়ব না। যাক, এখন আলোচনা করি। এইটা হলো গিয়ে নবম অধ্যায়, ফৌজদারি কার্যবিধি 1898 সালের নবম অধ্যায়ের আলোচনা। 127 থেকে শুরু করে 132 পর্যন্ত এই আলোচনাটা বেআইনি সমাবেশ সংক্রান্ত। এই বেআইনি সমাবেশ কিন্তু এই বেআইনি সমাবেশ এইটি আছে পুলিশ আইনে আছে, ফৌজদারি কার্যবিধি আছে, দণ্ডবিধিতে আছে, পিআরবিতে আছে। তাহলে 1861 সালের পুলিশ আইনে আছে, 1860 সালের দণ্ডবিধি আইনে আছে, 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইনে আছে, আর 1943 সালের পুলিশ প্রবিধানে আছে। চারটে আইনি আছে এই বেআইনি সমাবেশ সংক্রান্ত। তাহলে কোন আইনি কি আছে আগে এই দেশে, কোন আইনি কি আছে? এই বেআইনি সমাবেশ চারটে আইনি আছে। চারটে আইনের ভিতরে তিনটে প্রথম আছে, আমরা সংজ্ঞা যদি শিখি, দণ্ডবিধিতে বেআইনি সমাবেশ আসে না এমন কোনো বার নেই, তো একবার নালে আরেকবার আছে, পুস্তক সোনালি পুস্তক সারাই আসে। কিন্তু এই বেআইনি সমাবেশটা কি, বেআইনি সমাবেশ কাকে বলে, কি কারণে বেআইনি সমাবেশটা হয়, এই কথাগুলো কি শাস্তি, এই যে বিস্তারিত কথাগুলো লেখা আছে লেখা দণ্ডবিধি আইন। দণ্ডবিধি আইনে আমি বেশি সময় আমরা পড়বো না, পড়তেছি ফৌজদারি। যদি কখনো সংজ্ঞা আসে, সংজ্ঞা আসলে সরাসরি দণ্ডবিধি আইনের থেকে সংজ্ঞা আসে, এর শাস্তি দণ্ডবিধি আইনের থেকে আসে। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনে কি আছে আর পুলিশ আইনে কি আছে? ফৌজদারি কার্যবিধিতে সম্পূর্ণ পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধি পদ্ধতিগত আইন। এর আগে আমরা যে ধারাগুলো পড়ছিলাম, গ্রেপ্তার, সমন, পরোয়ানা, তল্লাশি, এই যে কার্যক্রম করে দণ্ডবিধির কোনো কোনো অপরাধের যে কার্যক্রম করা হয়, তখন এই ফৌজদারি কার্যবিধির পদ্ধতিগতভাবে করা হয়। আর এই বেআইনি সমাবেশ হলো আমাদের নিয়মিত কাজের একটা অংশ। তাই বেআইনি সমাবেশ হলে 141 তার সংখ্যা আছে দণ্ডবিধিতে। পুলিশ আইনে কি আছে? পুলিশ আইনে 30 কয়ের 1-2। এই পুলিশ আইনে 1861 সালের পুলিশ আইনে এই বেআইনি সমাবেশের লাইসেন্সের কথা বলছে, আর কখন বেআইনি সমাবেশটা হয় সেই সংক্রান্ত কথা বলছে। আর এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে কখন, কিভাবে, সেই পদ্ধতি বলছে হচ্ছে লোকে ফৌজদারি কার্যবিধি 1898 সালের আইনি। তা বেআইনি সমাবেশে যখন সংজ্ঞাটা আসবে, তখন আমরা নিশ্চিন্তায় নির্দ্বিধায় তা দণ্ডবিধি আইন 141 দ্বারা সংজ্ঞায়িত করব। দণ্ডবিধি আইনে 141 কখন বেআইনি সমাবেশ হয়? 5টা কারণে হয়। কারণগুলো কি কি পরে বলি। আমরা এখন ওই দণ্ডবিধি কিন্তু পড়বো না, আমি আপনাদের শুধু বলবো দণ্ডবিধিতে সংজ্ঞা। খেয়াল রাখবেন, দণ্ডবিধিতে বেআইনি সমাবেশের সংজ্ঞা আর শাস্তির কথা। এটা হলো 141 থেকে শুরু করে 159 পর্যন্ত বেআইনি সমাবেশ সংক্রান্ত। আর এই বেআইনি সমাবেশ যখন সংগঠন হবে, তখন এটা ছত্রভঙ্গ করা, একে কিভাবে ছত্রভঙ্গ করা হয়, সেই বিষয়টা হলো ফৌজদারি কার্যবিধি। তাহলে লাইসেন্স পাওয়া যাচ্ছে, এই লাইসেন্স বা অনুমোদন, লাইসেন্স কিন্তু অস্ত্রের লাইসেন্স না, ড্রাইভিং লাইসেন্স না, এইটা হচ্ছে সমাবেশের লাইসেন্স। এই সমাবেশের লাইসেন্স দেয় কিনা পুলিশ সুপার দেয়। এইটা হলো 30-এর ক 1-2। খেয়াল করবেন যে তাহলে সমাবেশ যখন কোনো, এটা পড়ার গল্প আগের গল্প করতেছি, ধারাবাহিক ফৌজদারিও আলোচনা করতেছি না, দণ্ডবিধিও না, সব মিলেই। তাহলে ফৌজদারি কার্যবিধিতে যখন ছত্রভঙ্গ, আর পুলিশ আইনে একজন কোথাও যদি কোনো অনুষ্ঠান করে, বড় ধরনের সভা, মিছিল, মিটিং, তারপরে গণজামায়াত করে, শান্তিপূর্ণ কোনো আলোচনা করে, সেই সমস্ত স্থানে সরকারের কাছ থেকে অনুমতি নেয়। আমরা না সবাই চাকরি করে ভালো জানি, এই অনুমতি নিতে গেলে পুলিশের কাছ থেকে নেয়, এটা পুলিশ আইন অনুসারে নেয়। আর এই 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 সমাবেশ করতে যা, এই সমাবেশ যারা আয়োজক, যারা কমিটির সদস্য, এদের উদ্দেশ্য যদি ভালো হয়, তাহলে সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে এসে করলে কোনো সমস্যা নেই। আর সরকার অনুমতি ছাড়া বা লাইসেন্স নিয়ে এসে যদি করে, দুইভাবেই, সরকারের লাইসেন্স নিয়ে আসলো, অথবা লাইসেন্স ছাড়া একটা মিছিল, মিটিং, সমাবেশ ডাকলো, 5 বা ততোধিক লোক, তাদের উদ্দেশ্য ভালো না। আর যদি সমাবেশ লাইসেন্স নিয়েও করে, যদি তাদের উদ্দেশ্য খারাপ থাকে, সরকার যখন নিষেধ করে, তখন ওইটা বেআইনি সমাবেশ হয়।
তা বেআইনি সমাবেশের সংজ্ঞা সর্বদাই 141 ব্যবহার করবেন। দণ্ডবিধি আইনের 141 বেআইনি সমাবেশের সংজ্ঞা। আর এই সমাবেশের লাইসেন্স দেয় কারা? পুলিশ অফিসার। দেখবেন আগে এক সময়, দেখো সব কথা না বলি, ওই সাধারণ জনগণ যারা আইন বোঝে না তারা বলে যে এই লাইসেন্স দেওয়ার পুলিশের ক্ষমতা কি? পুলিশ কেন লাইসেন্স দেয়? পুলিশ লাইসেন্স দেওয়ার কি? কিন্তু এটা 1861 সালের আইন। যারা বড় মাপের যারা আইন জানে তারা নীরব থাকে, যারা জানে না তারাই চিল্লাপাল্লা করে। পুলিশ কিরা? রাষ্ট্রের পুলিশ কিরা? কেন তার অনুমতি নিয়ে কেন আমার সমাবেশ করতে হবে? এটা 1861 সালের আইন। ওই সেই আইন যেদিন আইন হয় সেই দিন থেকেই লেখা কিভাবে লাইসেন্স নেবেন, কিভাবে লাইসেন্স অনুমতি দেবে, সেটা পুলিশ আইন। আর ওই লাইসেন্স শর্ত লঙ্ঘন করলে ওইটা বেআইনি সমাবেশ হবে। এই সংজ্ঞা হলো দণ্ডবিধি আইনি। এই যে লাইসেন্স নিলেন, শর্তভঙ্গ করলেন, বেআইনি হলো। এর ছত্রভঙ্গ করার পদ্ধতি হলো গিয়ে ফৌজদারি কার্যবিধি আইন। এই ফৌজদারি কার্যবিধি আইন এখন আলোচনা করবে 127 দ্বারা। আলোচনা জটিল আর কঠিন কিছু না। মূল বোঝার হচ্ছে হলো কি, আপনি যখন সংজ্ঞা আসবে, সংজ্ঞা হলে দণ্ডবিধি আইন, শাস্তি আসলে দণ্ডবিধি আইন। খেয়াল রাখবেন, সংজ্ঞার টিকা আর শাস্তির কথা যদি বলে দণ্ডবিধি আইনে চলে যাবেন। আর যদি ছত্রভঙ্গের কথা বলে, পদ্ধতির আইন ছত্রভঙ্গের পদ্ধতি, তখন চলে আসবেন ফৌজদারি কার্যবিধি আইনি। আর যদি বলে লাইসেন্স কখন পায়, কখন লাইসেন্স নিতে হয়, লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে কি করব, তখন চলে যাবেন 1861 সালের পুলিশ আইন, 1860 সালের দণ্ডবিধি আইন, 1898 সালের ফৌজদারি কার্যবিধি আইন, 1943 সালের পুলিশ প্রবিধান। 4টে আইনি এই কথাগুলো লেখা আছে। একটার সাথে একটা মিলে পড়াই গর্বের বিষয় না। আমাদের জেনারেল ডায়েরি কিন্তু 4টে বিষয় আছে, যা নিয়ে পড়লে অটোমেটিক মিলে যাবে। তা যাক, ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি 1898 সালের 9ম অধ্যায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ। তাহলে বুঝতে পারছেন যে সংজ্ঞা চালেই দণ্ডবিধি থেকে মারবেন। আর যে লাইসেন্সের কথা বলে তাহলে চলে যাবেন পুলিশ আইনি। এখন আমরা ফৌজদারি কার্যবিধি আলোচনা করব। এর সাথে মিলাই দেবো হচ্ছে কি পুলিশ আইন আর পিআরবি। এখানে কিন্তু দণ্ডবিধি মিলানোর সুযোগ নাই। দণ্ডবিধির সংজ্ঞাটা আছে, আমাদের সংজ্ঞা বা টিকা বেশিরভাগ আইনের টিকাগুলোই দণ্ডবিধিতে আছে। আর সীমিত কিছু আইন ফৌজদারিতে আছে, সাক্ষ্য আইনে আছে, তারপরে পিআরবিতে আছে, সীমিত, বেশি কিছু নেই। যাক, এখন ফৌজদারি কার্যবিধি 9ম অধ্যায়ের বেআইনি সমাবেশ সম্পর্কিত। তাহলে খুব খেয়াল করছেন, আমি আগের যে 7-8 মিনিট করে ওই কথাগুলো বোঝালাম, 4 আইনের থেকে আলোচনা। এখন বেআইনি সমাবেশ যখন ছত্রভঙ্গ করবেন তখনকার কার্যক্রম। এখন ফৌজদারিতে চলে আসতেছি। তাহলে 127 ধারায় বলছে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার আদেশে সমাবেশ ছত্রভঙ্গ হইবে। এটি 127 ধারার আলোচনা। 27 ধারা আমি রিডিং পড়ি, তারপরে আপনাদের সাথে ব্যাখ্যামূলক আলোচনা করি। কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা কোনো থানার ভারপ্রাপ্ত অফিসার কোনো বেআইনি সমাবেশ অথবা সর্বসাধারণ শান্তি বিনষ্ট হইবার কারণ ঘটিতে পারে এরূপ 5 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত কোনো সমাবেশের প্রতি ছত্রভঙ্গ হইবার আদেশ দিতে পারেন এবং অথবা উক্ত সমাবেশের ছত্রভঙ্গের জন্য অনুরূপ ছত্রভঙ্গ হওয়ার কর্তব্য হইবে। তাহলে 127 ধারা যা পড়লাম, এটা কিন্তু 30-এর পুলিশ আইনের 30-এ লাইসেন্স আছে, লাইসেন্স নেওয়ার পরবর্তী অ্যাকশন। তাহলে 127 ধারা কি বলছে? ওই লাইসেন্স নিছিল 130 পুলিশ আইনের 30 লাইসেন্স নেওয়ার পরে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতেছিল। এই সমাবেশ চলাকালীন সময় হয়তো সমাবেশের মেয়াদ শেষ হয়েছে অথবা লাইসেন্সের শর্ত লঙ্ঘন করুক আর সমাবেশ নেই করুক, সময় শেষ হয়ে যাক বা নির্দিষ্ট সময় শেষ হলে তখন ওই পুলিশ অফিসার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট, এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নেই, নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেয়। আর এই আদেশ দেওয়ার কারণ তখন ওরা ছত্রভঙ্গ হবে এই মর্মে লাইসেন্স নিয়েছিল। পুলিশ আইন থেকে যে লাইসেন্সটা নিয়েছে, ওই লাইসেন্সে নেওয়ার সময় তারা বলছিল যে আমরা এই নির্দিষ্ট সময় শেষ করব এবং আমাদের লাইসেন্সের শর্ত মান্য করব। তাহলে যখন লাইসেন্সের সময় শেষ বা শর্ত ভঙ্গ হয়ে যাচ্ছে, তখন প্রথম কাজ হচ্ছে পুলিশ অফিসার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দিয়েছিল। এই আদেশ পাওয়ার পরে কি করছে? এটা পুলিশ আইনের 30-এর কত বলছে? সমাবেশ 30-এর পুলিশ আইনের 30-এ কিন্তু লাইসেন্স আছে। আর 30-এর কয়ের 1 আর 127 মৌখিকভাবে শান্তিপূর্ণভাবে পুলিশ অফিসার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাবেশ ছত্রভঙ্গের জন্য আদেশ দিয়েছে। স্বাভাবিক কথাই 127 ধারায় পুলিশ আইনের 30 লাইসেন্স নিয়ে সুন্দর করে এরা লাইসেন্স নিয়ে মিছিল, মিটিং, সমাবেশ বা আমাদের মাহফিল, তারপরে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করার সময় নির্দিষ্ট সময় বা লাইসেন্সের শর্ত যদি লঙ্ঘন হয়ে যায় তখন পুলিশ অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট
তখন এই ছত্রভঙ্গ হওয়ার বা সমাবেশ বন্ধ করার জন্য আদেশ দেয়। তাহলে 127 30-এর 30-এর কয়ের 1, 30-এর কয় পুলিশ আইনে 30-এর কয়ের 1, আর হচ্ছে 142 PRB। এই যে আমরা একটা মিলনও পড়ানোর জিনিস, একই জাতীয় কথা। তাহলে প্রথমেই মৌখিকভাবে নির্দেশ দিয়েছে, প্রথম নির্দেশ দেওয়ার পরে এখন 188 কি বলতেছে খেয়াল করেন, জনসমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। খালি মৌখিকভাবে কিন্তু 127 পুলিশ অফিসার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কথাটা বলছিল সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য। যেমন গ্রেপ্তারের পদ্ধতি দেখবেন, একটা গ্রেপ্তারের পদ্ধতি একটু পিছনে যায়, 47 কিন্তু স্বাভাবিকভাবেই যখন আমরা গ্রেপ্তার করতে গেছিলাম 47 যখন গ্রেপ্তার করতে গেছিলাম ওই সময় কিন্তু তার কাছে অনুমতি চাইছিলাম, এবং অনুমতি দিয়ে আমাদের ওই গ্রেপ্তারের সমস্ত সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল। কিন্তু উনি ওই কাজটা 48 আসছে, যখন আমরা ওনার অনুমতি না পাই, ওনার কাছে সুযোগ সুবিধা না পাই, তখন আমরা ওই গৃহের দরজা জানলা ভাঙি, তাই না, গ্রেপ্তারের সময়। কিন্তু সমাবেশ ছত্রভঙ্গ করার সময় তার ফাঁকা জায়গা, ওখানে তার দরজা জানার কোনো কিছু নাই। তাই 187 আমরা প্রথমে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে তদূর্ধ্ব পুলিশ অফিসার মৌখিকভাবে বলছিল যে আপনার সমাবেশের টাইম শেষ, অথবা আপনি শর্ত লঙ্ঘন করছেন, আপনার এই সমাবেশের কোনো কিছু উচ্ছৃঙ্খল জনতা শর্ত লঙ্ঘন করছে, আপনারা এই সমাবেশ শেষ করে দেন বা ভাঙিয়ে দেন, শান্তিপূর্ণভাবে বলছিল। কিন্তু 188 কি বলছে, জনসমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। এইরূপ আদেশ প্রাপ্ত হইবার পর, মানে 187 আদেশ প্রাপ্ত, আমি রিডিং পড়ি তারপরে একসাথে পড়ি আপনাদের সাথে। এইরূপ আদেশ প্রাপ্ত হইবার পর, এইরূপ কোন সমাবেশ যদি ছত্রভঙ্গ না হয়, অথবা এইরূপ আদেশ প্রাপ্ত না হইয়া উক্ত সমাবেশ যদি এমন আচরণ করে যাতে ছত্রভঙ্গ, রিডিং করতেছি আমি, আচ্ছা, 128 জনসমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ। এই শক্তিটা কখন প্রয়োগ করবে, যখন 127 ধারায়, 127 ধারায় রেকর্ডিং হচ্ছে না, আছে, 127 ধারায় মৌখিকভাবে আদেশ দিছিল, এবং ওকে সুন্দর করে সমাবেশের যারা সদস্য ছিল, যারা কমিটি দিছিল তাদেরকে বলছিল। কিন্তু এই কমিটি কি করছে, শোনে নাই। যখনই শোনে নাই তখন আমরা 88 আসছি। 88 আসার পর কি হয়েছে, আদেশ প্রাপ্ত ওই লোকগুলো আদেশ করছিল, ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার আদেশ মানে নাই। আদেশ না মানে নাই, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেসামরিক শক্তি প্রয়োগ করে। বেসামরিক শক্তি বলতে কি বোঝায়, সেনা বিমান বাহিনী ব্যতীত, সেনা বিমান বাহিনী ব্যতীত পুলিশ যে দেখেন আমাদের যে রাডের কাজ করে না, ওই যে বাঁশি দেয় ভাগো ভাগো, তারপরে গ্যাস গান বাড়ে, বিভিন্ন কন্ট্রোল করে, এগুলো যে 127, 28, 29-এর কার্যক্রমের অংশ বিশেষ। যদি আমরা মাঠে বলি যা কেন করা হয়, এগুলো কাজে লাগে, এগুলো একটা কাজের অংশ বিশেষ। তাহলে 188 কি বলছে, সমাবেশ যে 27 ধারায় ভাঙিয়ে দেওয়ার কথা বলছিল, যে আদেশ প্রদান করছিল নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তারা যখন মান্য করে নাই জনসমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য, তখন বেসামরিক শক্তি প্রয়োগ করছে। এই বেসামরিক শক্তি প্রয়োগ করছে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আদেশ মান্য না করার কারণে। এই আদেশ, এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করে কারা করবে, সেনা নৌ বিমান বাহিনী ব্যতীত। সেনা নৌ বিমান বাহিনীর সাহায্য নেওয়া যাবে না। এখানে পুলিশ অফিসার, এখানে পুলিশ করে, খেয়াল করেন, এখানে পুলিশ করে, এই পুলিশের সাথে কিন্তু আরো কিছু লোক থাকে। এই পুলিশ যখন কাজ না পারে, 5 তারিখ খেয়াল করেন, 5 তারিখে পুলিশের সাথে অনেক লোক ছিল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরকম লোকের সাহায্য দাবি করে, এছাড়াও অন্যান্য সাধারণ লোকের সাহায্য দাবি করে। তখন পুলিশের সাথে পাবলিক যখন দাওয়া পাল্টা দেওয়া হয়, যখন পুলিশের সাথে পাবলিক থাকে, পুলিশ কিন্তু ওদেরকে সাহায্য দাবি করে। ওই যে 42 ধারা যে সাহায্য চাইছেন, যুক্তিসঙ্গত, রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠান, রেল কলকারখানা ধ্বংস হতে পারে, রাজপথ ধ্বংস হতে পারে, এই সময় যে ওদেরকে ডাকা হয়। আর যারা আইন জানে না, আইন বোঝে না, তারা বলে যে কেন পুলিশের সাথে পাবলিক, কেন ওই হেলমেট বাহিনী কেন, আসলে এটা আইনেরই অংশ ছিল, হয়তো তাদের বোঝানোর সময় হয় নাই, বা একা একা তো বোঝানোর সম্ভব না কারণ। তাহলে 128 কি বলছে, 127 ধারা যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমাবেশ ছত্রভঙ্গের আদেশ দিয়েছে, আদেশ দেওয়ার পরে যখন আদেশ মান্য করে নাই, তখন ওইখানে বেসামরিক শক্তি প্রয়োগ করছে। এই শক্তি প্রয়োগ করে কারা, পুলিশও করতে পারে, বিডিআর করতে পারে, তারপরে বেসামরিক বাহিনী ব্যতীত, এবং এই সামরিক বাহিনী ব্যতীত
এই কাজে সাহায্য করবে কারা? সামরিক বাহিনীর সদস্য ব্যতীত অন্য কোনো পুরুষ, সাবালক, যে কোনো পুরুষ কোনো অসুস্থ নারী শিশুর কাছ থেকে সাহায্য দাবি করা যাবে না, তারা সাহায্য করবেও না। তাহলে সাহায্য করবে কারা? সাহায্য করবে হলো সামরিক বাহিনী ব্যতীত যে কোনো নাগরিক কাছে সাহায্য চাইলে পুলিশের কাছে সাহায্য করে। পুলিশ কিভাবে ছত্রভঙ্গ করবে? লাঠিচার্জ, টিয়ার সেল, যেভাবে পদ্ধতি রাড পারমিশন করা যায় সেই সেই পদ্ধতি করবে। তারপরে 129 দ্বারা, 129 হলো সাময়িক শক্তি প্রয়োগ। এই সাময়িক শক্তি কখন প্রয়োগ করবে? যখন এই পুলিশ পারে না। দেখবেন যে এখন দেশে কি আইন চলে, যে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী নামানো আছে না, পুলিশের কাজ যখন হয় না, পুলিশের দ্বারা ওই সমাবেশ, ওই গোত্রকে সরানো যায় না, তখন এই বেশ সামরিক শক্তি তলব করে। এই সামরিক শক্তি কারা তলব করবে? যদি মহানগর এলাকার মধ্যে এই ঘটনাটা ঘটে, বেআইনি সমাবেশ সংগঠন হয়, যদি মেট্রোপলিটন ঢাকা, চট্টগ্রাম, ডিএমপি, সিএমপি, কেএমপি, আরএমপি, যে সমস্ত মেট্রো এলাকায়, এই মেট্রো এলাকায় যদি এই সমাবেশ হয়, পুলিশের পক্ষে সম্ভব না হয়, পুলিশ এই অপরাধ ছত্রভঙ্গ করতে পারে না, তখন তখন কি করে? সামরিক শক্তি তলব করে। এই সামরিক শক্তি কে তলব করে? পুলিশ কমিশনার তলব করে। আর মহানগর এলাকার বাইরে যখন জেলা পর্যায়ে যখন এই সমাবেশ হয়, তখন এই সমাবেশ মিছিল হোক, মিটিল হোক, আর বড় ধরনের দাওয়া পাল্টা দেওয়া হোক, এই সমাবেশ ছত্র করার, ভঙ্গ করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট, ডিসি, জেলা ম্যাজিস্ট্রেট বা জেলা প্রশাসক একজনকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। এই জেলা ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি তলব করে। এই জেলা ম্যাজিস্ট্রেট সামরিক শক্তি তলব করে। তাহলে কি পেলাম? 127 হলো সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথমে মৌখিক আদেশ দেয়, বা নির্দিষ্ট শর্ত যদি লঙ্ঘন করে, লাইসেন্সের শর্ত বা সময় শেষ হয়ে যায়, তখন ছত্রভঙ্গ আদেশ দেয়। কিন্তু ছত্রভঙ্গ যখন না হয়, তখন 128 ধারায় ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি বা বল প্রয়োগ করে। কারা করে? পুলিশ অফিসার করে। সামরিক শক্তি ব্যতীত করে পুলিশ, আনসার, বিডিআর, এই সমস্ত 3 বাহিনী ব্যতীত বাকি সামরিক বাহিনী এই ছত্রভঙ্গ করে। তারপরে যখন এই পুলিশের পক্ষে সম্ভব না হয়, আমরা পূর্বেই 5 তারিখের ঘটনা দেখছি, আমাদের পক্ষে যখন সম্ভব হচ্ছে না, দেশের অবস্থা আরো বেসামাল, তখন 129 দ্বারা সামরিক শক্তি তলব করে। সামরিক শক্তি তলব করবে কিনা? মহানগর এলাকা হলে পুলিশ কমিশনার করবে, আর যদি মহানগর এলাকার বাইরে হয়, তাহলে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট করবে বা ডিসি করবে। সুন্দর জিনিস না? ধারাবাহিকভাবে ছত্রভঙ্গ করব যাতে কারোরই কোনো সমস্যা না। তাহলে এখন সামরিক শক্তি 129 আমি রিডিং করে আপনারা খেয়াল করেন। এইরূপ কোনো সমাবেশ যদি অন্য কোনো উপায়ে ছত্রভঙ্গ করা না যায় এবং জননিরাপত্তার জন্য যদি উহা ছত্রভঙ্গ করা প্রয়োজন বলে বিবেচিত হয়, তা হইলে উপস্থিত সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন উপস্থিত পদের সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, একটা জেলায় সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিরা? সর্বোচ্চ পদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো জেলা ম্যাজিস্ট্রেট, ডিসি বা জেলা প্রশাসক, বিভিন্ন নামে তাকে অভিহিত করা হয়। উনি বিসিএস, ওনার 10 ধারা সম্পর্কে আলোচনা করছিলাম। আর মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনার। মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনার পুলিশ সামরিক শক্তি দ্বারা ছত্রভঙ্গ করবেন বা সামরিক শক্তি আহ্বান করে। এবার চলে যাচ্ছে 130 আছে কি বলছে? জনসমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক আহত বাহিনীর কর্তব্য। তাহলে জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক আগত মানে আহত, এই ভাষাটা হলো আহত মানে আগত, মানে আসার কথা, এই বাহিনীর দায়িত্ব জনসমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক আহত বাহিনী, মানে এটা আঘাতপ্রাপ্ত না, আগত মানে যারা আসছে, এই বাহিনীর কাজটা কি, এই বাহিনী কিভাবে কাজ করবে 130 তা বলছে। কিভাবে কাজ করে আমরা রিডিং করি একবার, তারপরে আলোচনা করি। যখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার সামরিক শক্তি প্রয়োগ করে এইরূপ কোনো সমাবেশ ছত্রভঙ্গ করিবার সিদ্ধান্ত গ্রহণ করে, মানে পুলিশ কমিশনার আর হলো জেলা ম্যাজিস্ট্রেট যদি দেখা গেলো সমাবেশটা সামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করার দরকার, তখন ওরা সামরিক বাহিনী তলব করে। তখন তিনি বাংলাদেশের সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার বা কমিশন প্রাপ্ত নয় এমন কোনো অফিসার। তাহলে এই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য কিন্তু নৌ আর বিমান বাহিনী আসে না। সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য নৌ আর বিমান বাহিনী হবে না, এখানে সেনাবাহিনীর কথা বলছে। যদি এমসিকিউ আসে সেনাবাহিনীর কথা উল্লেখ করবেন, নৌ বিমান বাহিনীর কথা বাদ। তাহলে সেনাবাহিনীর দায়িত্ব, তাহলে কি সেনাবাহিনীর কোনো সৈনিক, সেনাবাহিনী কমিশন প্রাপ্ত কোনো অফিসার
বা নন কমিশন প্রাপ্ত অফিসার, ওরা কিন্তু দুই ধরনের লোক, একটা আমাদের মতো সৈনিকই ভর্তি হয় আর একটা কমিশনে ভর্তি হয়। তাই এই কি বলছে, কমিশনে আসুক আর নন কমিশনে আসুক, এমন অফিসার যিনি বাংলাদেশ যিনি সেনাবাহিনীর কোন সৈনিক দলের দায়িত্বপ্রাপ্ত, তার সামরিক শক্তি প্রয়োগ করিবার এইরূপ সমাবেশ ছত্রভঙ্গ করিবার কাজে যাহাতে উক্ত সমাবেশ অংশগ্রহণ করে তাহাদিকে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনের নির্দেশ অনুসারে গ্রেপ্তার আটক করিতে পারবেন। তাহলে এই যে সামরিক বাহিনী তলব করলো, সামরিক বাহিনীতে তলব করে নিয়ে আসবেন, নিয়ে আসার পর কাজ কি, কোনটা নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ কমিশনার, পুলিশ কমিশনারের নির্দেশেই পরিচালিত হয়। আর এরা গ্রেপ্তার করতে পারে, আটকও করতে পারে। যখন সমাবেশ ছত্রভঙ্গ করবে, সামরিক বাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার হোক আর নন কমিশন প্রাপ্ত অফিসার হোক, এরা ছত্রভঙ্গ করার সময় আটকও করতে পারে, গ্রেপ্তারও করতে পারে। এবং তারা তারা কার নিয়ন্ত্রণে পরিচালিত হবে, তারা পুলিশ কমিশনার, যদি মেট্রোপলিটন হয় পুলিশ কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশে পরিচালিত হবে। প্রয়োজন বোধে সমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য বা আইন শক্তি প্রয়োগ দেওয়ার জন্য তাহাদেরকে গ্রেপ্তার বা আটক করিতে পারবেন। 2 130-2 খেয়াল করেন, আগে রিডিং করে নেই, আপনারা রিডিং পড়েন কিনা জানি না, আমি পড়ে দেই। এইরূপ প্রত্যেক অফিসার নিজে যে উপায়ে ভালো বলিয়া মনে করেন সেই উপায়ে ম্যাজিস্ট্রেট উক্তরূপে তলব প্রতিপালন করিবেন। তবে এইরূপ করিতে গিয়ে সমাবেশ ছত্রভঙ্গ বা লোকজন গ্রেপ্তার বা আটকের সহিত সামঞ্জস্য রহিয়া যথাযথ কম শক্তি প্রয়োগ করিবেন এবং শক্তি সম্পর্কে কম ক্ষতি সাধন করিবেন। তাহলে কি বলছে, এই সাময়িক বাহিনী ডাকে নিয়ে আসছি, আনার সাথে সাথে ওরা এমন কোনো শক্তি প্রয়োগ করবে না যে বড় ধরনের ক্ষতি হয়, এমন কোনো ক্ষয়ক্ষতি করবে না যে বড় ধরনের। হ্যালো, তাহলে 130 দলের বেসামরিক শক্তি জনসমাবেশ ছত্রভঙ্গ করে ম্যাজিস্ট্রেট কর্তৃক আহত বাহিনী, এই যে বাহিনী আসলো, এই বাহিনীর কাজ হলো কি, পুলিশ কমিশনার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশে এরা পরিচালিত হবে। এরা নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনের নির্দেশেই পরিচালিত হবে। যদি যদি নির্দেশেই এরা পরিচালিত হয়, এরা আটক করবে, গ্রেপ্তারও করতে পারে। এই নির্বাহী ম্যাজিস্ট্রেট কখন, এই সামরিক বাহিনী কখন আটক গ্রেপ্তার করবে, সমাবেশ ছত্রভঙ্গ যখন করবে, ওই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার সময় ম্যাজিস্ট্রেট আটকও করতে পারে। ওই সামরিক প্রাপ্ত অফিসার কমিশন প্রাপ্ত হোক আর নন কমিশন প্রাপ্ত হোক। এই সেনাবাহিনীতে আহ্বান করছিল, আহ্বান করার পরে যখন এরা আসছে, এইখানে দুই ধরনের অফিসারের কথা বলা আছে, একটা কমিশন প্রাপ্ত, একটা নন কমিশন প্রাপ্ত। সে কমিশনার হোক আর নন কমিশন হোক, ওই দলের যে প্রধান, ওই দলের যে অধিনায়ক, ওই অধিনায়ক এই সমাবেশ ছত্রভঙ্গ করার সময় গ্রেপ্তারও করতে পারবে, আটকও করতে পারবে। তাহলে তার ক্ষমতা আছে কি গ্রেপ্তার করবে, আটক করবে। কিন্তু এই সমাবেশ ছত্রভঙ্গ করার সময় খুব খেয়াল রাখবেন যেন বড় ধরনের জানমালের ক্ষতি না হয়, সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি না হয়। এদিক খেয়াল রেখেই ওদের ওই সমাবেশ ছত্রভঙ্গ করার কার্যক্রম পরিচালনা করবেন। তাহলে 87 কি বলছে, আমরা পুলিশ আইনের 30 যদিও পড়ি নাই, আমরা পুলিশ আইনের 30 পড়ি নাই, কিন্তু পুলিশ আইনের 30 লাইসেন্স নিছিল, লাইসেন্সের কথা পরে পড়বো না, যেদিন পুলিশ আইন পড়ি। আর 30-এর কয়ের 1-এ কি বলছে, 30-এর কয়ের 1 আর 127 একই কথা বলছে। 30-এর কয়ের 1 পুলিশ আইন, 30-এর কয়ের 1 আর 127 একই কথা বলছে। সমাবেশ যখন শুরু হয়েছিল তখন লাইসেন্স নিয়ে বা বৈধ সমাবেশই ছিল, ওই বৈধ সমাবেশের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেছিল বা ওই সমাবেশটা ছত্রভঙ্গের জন্য পুলিশ কমিশনার, পুলিশ অফিসার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ দিছিল। আদেশ দেওয়ার পরে 188 বলছে ওই আদেশ ওরা মান্য করে নাই। ওরা আদেশ মান্য যখন করে নাই, 188 তখন পুলিশ আইনের 30-এর কয়ের 2 তখন ওটা বেআইনি সমাবেশ হয়ে গেছে। আর 188 তখন এই এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ অফিসার কি করছে, সাময়িক শক্তি তলব করছে, সাময়িক না বেসামরিক, তখন বল প্রয়োগ করছে। 188 কি করছে, বল প্রয়োগ করছে, লাঠি চার্জ করছে, প্রথমে বাঁশি মারুক বা লাঠি চার্জ করুক, ছত্রভঙ্গ হয়ে গেলে যখন যেমন শক্তি প্রয়োগ করবে তার সাথে তাল রাখিয়া সেরকম শক্তি প্রয়োগ করে বেসামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করে। কিন্তু এক্ষেত্রে পুলিশ সাহায্যও নিতে পারে জনগণের। এই জনগণের সাহায্য নেওয়ার কথাটা 132 জন আলোচনা করি তখন পাবান। তার বলে যায় 188 তখন জনগণের সাহায্যও নিতে পারে, কারণ সরকারি জানমাল, সরকারি সম্পত্তি বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার রক্ষার হাত থেকে এই পুলিশ অফিসার সাহায্য নেয় 188 এবং নিজেরাও বেসামরিক শক্তি প্রয়োগ করে। এই সাহায্য কোনো ক্রমেই সামরিক বাহিনীর সদস্যদেরকে নেওয়া যাবে না।
এই যে সাহায্য আছে 188 পুলিশ অফিসার কখনোই সামরিক বাহিনীর সদস্যদের নেওয়া যাবে না, সামরিক বাহিনীর সদস্যর সাহায্য নেওয়া যাবে না 128। আর 129 কি বলছে, 187 জন পুলিশের দ্বারা সম্ভব না ওই সমাবেশ ছত্রভঙ্গ করা, বল প্রয়োগ করে সরানো সম্ভব হবে না, তখন মহানগর এলাকা হলে পুলিশ কমিশনার, আর যদি জেলা এলাকা হয় তাহলে পুলিশ জেলা ম্যাজিস্ট্রেট বা জেলার সর্বোচ্চ পদের যে ম্যাজিস্ট্রেট আছে, ডিসি বলা হয়, বা জেলা প্রশাসক, ইনি সাময়িক শক্তি তলব করবেন এবং ওনার নির্দেশেই পরিচালিত সাময়িক শক্তি তলব করবেন। 130 কি বলছে, 130 সাময়িক বাহিনীর সদস্যদের আসলো, এরা কি করবেন, এরা ওই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বল প্রয়োগ করবেন। এই বল প্রয়োগ কার নিয়ন্ত্রণ হবে, কমিশন প্রাপ্ত অফিসার হোক সেনাবাহিনীর অথবা নন কমিশন প্রাপ্ত হোক, এরা ডাকে নিয়ে আসছে কিরা, পুলিশ কমিশনার অথবা জেলা ম্যাজিস্ট্রেট। নিয়ে আসার পরে কি বলছে, সমাবেশ ছত্রভঙ্গ করতে বলছে। কিন্তু সমাবেশ ছত্রভঙ্গ করার কোনো এক সময় ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সংযোগ বিচ্ছিন্ন হওয়া যায়, বিচ্ছিন্ন হয়ে গেলে কি করবে, তখন ওরা গ্রেপ্তারও করবে, আটক করবে, বড় ধরনের ক্ষয়ক্ষতি করবে না, এইভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। এরপরে চলে যান 131 দ্বারা। 131 কি বলছে, সমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য কমিশন প্রাপ্ত সাময়িক অফিসারের ক্ষমতা। এই যে কমিশন প্রাপ্ত এবার অফিসার আছে, এত সময় ছিল কমিশন নন কমিশনার যে কোনো একজন, এখন 131 বলছে কি, কমিশন প্রাপ্ত অফিসার সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার, জোরে জোরে কওয়া যাচ্ছে মনে হয় না, গণ আওয়াজ যাচ্ছে কোনটা? আচ্ছা, জনসমাবেশ ছত্রভঙ্গ করিবার জন্য কমিশন প্রাপ্ত সাময়িক অফিসারের ক্ষমতা। এই যে এত সময় পড়লাম, প্রথমটা পড়ছিলাম হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট 127 আর পুলিশ অফিসার, তারপরে কি বললাম 188 এই ছত্রভঙ্গ করলাম বেসামরিক শক্তি দিয়ে, মানে সামরিক বাহিনী ব্যতীত। তারপর 129 সামরিক শক্তি তলব করলাম, আমাদের দ্বারা সম্ভব না, 130 সামরিক শক্তি প্রয়োগ করা হলো, সামরিক বাহিনী অফিসাররা করলো। তারপরে 131 কি বলছে, এখানে 131 সামরিক কমিশন প্রাপ্ত সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। এই কমিশন প্রাপ্ত অফিসার কি করছে, আমি রিডিং করে দিই একবার। এইরূপ কোন সমাবেশ দ্বারা যখন জননিরাপত্তা দৃশ্যত বিপদগ্রস্ত হয় এবং যখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহিত যোগাযোগ স্থাপন করা যায় না, তখন বাংলাদেশ সেনাবাহিনী কোনো কমিশন প্রাপ্ত অফিসার সামরিক শক্তি প্রয়োগ করিয়া এইরূপ সমাবেশ ছত্রভঙ্গ করিতে পারিবেন এবং এইরূপ ছত্রভঙ্গ করিবার অথবা আইনানুগ শক্তি দেওয়ার জন্য উক্ত সমাবেশে অংশগ্রহণকারী কোনো ব্যক্তিকে গ্রেপ্তার আটক করিতে পারিবেন। তবে এই ধারা অনুসারে কার্য করিবার সময় তার পক্ষে যদি কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহিত যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় তাহলে তিনি যোগাযোগ স্থাপন করিবেন অথবা কার্য চালায় যাইবেন বা না যাওয়া সম্পর্কে তার মান্য করিতে হইবে। যাক বাংলা করে বুঝাইবার, এই যে কমিশন প্রাপ্ত অফিসার আসলো, সমাবেশ ছত্রভঙ্গ করা শুরু করে দিয়েছে, উনি করার সময় দেখা গেল যে উনি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ন্ত্রণে ছিল, গ্যাঞ্জামের সময়, মারামারির সময়, দাওয়া পাল্টা দেওয়ার সময় ম্যাজিস্ট্রেটের সাথে ওনার যোগাযোগ নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে গেলে কি কাজ বন্ধ থাকবে না? কাজ বন্ধ থাকবে না। তখন ওই কমিশন প্রাপ্ত অফিসারের সিদ্ধান্তই ওই ছত্রভঙ্গ কার্যক্রম চলবে। সেনাবাহিনী যে কমিশন প্রাপ্ত অফিসার, তখন উনি নিজেই সিদ্ধান্ত দেবেন কিভাবে এই সমাবেশ ছত্রভঙ্গ করব, কিভাবে গ্রেপ্তার করব, কিভাবে আটক করব, বড় ধরনের ক্ষয়ক্ষতি করব কি করব না, তার সিদ্ধান্ত। কিন্তু যখনই কমিশন প্রাপ্ত অফিসার এর সাথে ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট যোগাযোগ হবে, তখন উনি ক্ষমতা খর্ব হয়ে যাবে। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যখনই ওই কমিশন প্রাপ্ত অফিসারের যোগাযোগ হবে, তখন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওই কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা খর্ব হয়ে যাবে। তখন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্তই বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশেই উনি পরিচালিত হবে। তাহলে কি বোঝা যাচ্ছে, সমাবেশ তাহলে প্রথম হচ্ছে কি বলছে, সমাবেশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য 4টি আইনি বলা হয়েছে। একটা হলো দণ্ডবিধি আইন, সংজ্ঞা এবং শাস্তির কথা বলা হয়েছে। দণ্ডবিধি আইনি, সংজ্ঞা আর শাস্তি। পুলিশ আইনি কি বলছে, আচ্ছা পুলিশ আইনি কি বলছে, পুলিশ আইনি বলছে অসিত কিছু বললেন, পুলিশ আইনি কি বলছে, প্রথমে হচ্ছে সমাবেশের লাইসেন্স দেয়, লাইসেন্স 30 লাইসেন্স দেয়, 30 4টে কথা আছে, ওটা পরে যেদিন পুলিশ আইন পড়ি সেদিন ব্যাখ্যা করব, সেদিন আবার এই অধ্যায়, এই নবম অধ্যায় আলোচনা করবো, কারণ এখান থেকে প্রশ্ন নিয়মিতই আসে। তাহলে 32 লাইসেন্স নেওয়ার পরে 132 ভুল করছি, পুলিশ আইনের 30 কয়ের 1, 30 কয়ের 1 আর 127
পিআরবি হলো 143, 4 আইনের দ্বারা 4 আইনের সাইডের ভিন্ন ভিন্ন কথা। এক আইনে আছে সংজ্ঞার শাস্তির কথা, আরেক আইনে আছে লাইসেন্সের কথা, আরেক আইনে আছে ছত্রভঙ্গ করার কথা। আর পিআরবির সাথে মিলে যায় এই 127, 28, তখন আমরা মিলে লিখবো। এটা কঠিন কিছু না, এটা সহজই জিনিস, সহজ জিনিস, বোঝার জিনিস। খুব খেয়াল করবেন, সংজ্ঞা হচ্ছে আসলে দণ্ডবিধিতে লিখবেন, শাস্তির কথা দণ্ডবিধিতে আছে। কোথায় আছে? 141 থেকে 159 পর্যন্ত আছে। আর পুলিশ আইনে কোথায় আছে? 30 কয় আছে। আর ফৌজদারি কার্যবিধিতে আছে 127 থেকে 132। এখন 132-এর আলোচনা করি, খেয়াল করবেন, খেয়াল করবেন 132-এর আলোচনা। 132 বলছে 127, 28, 29, 30, 31 আমরা যে কার্যক্রম করলাম, এই কার্যক্রমে অনেক লোক মারা গেছে, কারোর ঘর বাড়ি পড়ছে, কারোর বাস ট্রাক পুড়িয়ে গেছে, কারোর শারীরিক অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বা আমরাও কিছু ইনজুরি হয়েছি। আমাদের ইনজুরিতে সমস্যা নাই, কিন্তু জনগণের যে ক্ষয়ক্ষতি হলো, ঘর বাড়ি পুড়িয়ে গেলো, মানুষ মারা গেল, এই সমস্ত অপরাধ যে আমরা করে ফেলালাম, সেনাবাহিনী, পাবলিক, সামরিক বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমাদের কি অন্য অপরাধ হয়েছে না? এই 132 বলছে না, আমাদের কোনো অপরাধ হয় নাই। আমরা যে কার্যক্রম করছি, এই কার্যক্রমে আমাদের কোনো অপরাধ হয় নাই। কারণ আমাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। মামলা কেন করা যাবে না? সরকারের নির্দেশ ছাড়া মামলা করা যায় না। আমি আগে রিডিং করার আগে এখানে বলে নেই, তারপরে ভিতরে পড়বেন আপনাদের সাথে। তাহলে আগেই মামলা করা যাবে না। মামলা কেন করা যাবে না? কারণ আমরা সরকারি দায়িত্ব পালন করতে গেছিলাম, এবং আমরা তাদেরকে আগে সংকেত দিয়েছিলাম, লাইসেন্স দিতে বলছিলাম, ওগুলো অতিক্রম করার পরেও তারপরে তারা ওই কার্যক্রমগুলো করছে। 5 তারিখে যে আমাদের ঘটনা ঘটছে, দেখবেন আমাদের পুলিশের নামে মামলা হয়েছে, জেল জরিমানা হয়েছে। সরকারের সম্মতির কারণে এই মামলাগুলো হয়। আর সরকার যদি সম্মতি না দেয়, তাহলে মামলা মোকদ্দমা হয় না। 132 দ্বারা দুটো কথাই বলা হয়েছে, মন খারাপ করার কিছু নাই যে কেন আমাদের নামে মামলা দিল। 132 লেখাই আছে। এখন তাহলে রিডিং পড়ি। এই অধ্যায় অনুসারে 132 খেয়াল করেন, আমি রিডিং করে দিচ্ছি, তারপর আবার ব্যাখ্যা করব। এই অধ্যায় অনুসারে কৃতকার্যের জন্য ফৌজদারি সোপর্দকরণের বিরুদ্ধে রক্ষা ব্যবস্থা 132 রক্ষা কবচ বলে। 132-কে আমাদের পুলিশে যারা ছত্রভঙ্গের কাজে দায়িত্ব পালন করি, এটা আমাদের জন্য রক্ষা কবচ। এই রক্ষা কবচ কিভাবে ব্যবহার করে শুনে খেয়াল করেন। সরকারের অনুমতি ব্যতীত কোনো ব্যক্তির বিরুদ্ধে এই অধ্যায় অনুসারে কৃত বলিয়া কথিত কোনো কার্যের জন্য কাহারও বিরুদ্ধে ফৌজদারি আদালতে মামলা দায়ের করা যাবে না। তাহলে আমরা যে কাজ করলাম 127, 28, 29, 30, 31, আমাদের বিরুদ্ধে কোথাও ফৌজদারি মামলা দায়ের করা যাবে না। আমরা কিন্তু মানুষ মেরে ফেলাইছিলাম, ঘর বাড়ি পুড়াইছি, তারপর অনেক লোক আহত হয়েছে, অনেক ফসলের ক্ষতি হতে পারে না। আমরা যখন সমাবেশ ছত্রভঙ্গগুলো এই ঘটনাগুলো ঘটে, কিন্তু আমাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না। পরিষ্কার করে বলছে, সরকারের অনুমতি ব্যতীত কোনো ব্যক্তি ফৌজদারি মামলা দায়ের করতে পারবে না। 132 খুব সুন্দর আছে। 132 ক বলছে যে কাজ নির্বাহী ম্যাজিস্ট্রেট আর পুলিশ অফিসার, প্রথম কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আর পুলিশ অফিসার এই সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ করছিল। প্রথমে নিষেধ করছিল, এরপরে বেসামরিক শক্তি প্রয়োগ করছিল। করলে কি বলছে, এই দুইজনের নয় মামলা দায়ের করা যাবে না। তাহলে প্রথম হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর হলো পুলিশ কমিশনার। 132 ক এদের নয় মামলা করা যাবে না। 2 নম্বরে কিরা, 2 নম্বরে হচ্ছে 132-2। 132-2 বলছে কমিশন প্রাপ্ত সেনাবাহিনীর যে কমিশন প্রাপ্ত অফিসার আসছিল, উনি যে ছত্রভঙ্গ করছিল, উনার কোনো সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ ছিল? কখনো ছিল না। যখন ওনার সাথে যোগাযোগ ছিল না, তখন ওনার নিজেই সিদ্ধান্ত নিছিল। তারপরে ওই কমিশন প্রাপ্ত অফিসার নয় মামলা করা যাবে না। নাম্বার 3, 132-3 বা গ। 132-3 আর গতে কি বলছে, এই যে আমরা যে ওই সেনাবাহিনীর নন কমিশন প্রাপ্ত অফিসারগুলো আসছিল না, ওই অফিসারগুলো আমরা পুলিশ যারা দায়িত্বে ছিলাম, আমাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যাবে না। আর 132-4 ওই যে পুলিশ যে সমস্ত লোকের কাছে সাহায্য নিয়েছিল, তারা হেলমেট পরে পুলিশের কাছে সাহায্য করতেছিল, এই রাষ্ট্রের রেল লাইন, খাল, তারপরে সরকারি প্রতিষ্ঠান ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য যে কার্যক্রম করতেছিল, আমাদের যে সাহায্য করতেছিল, ওই সমস্ত ব্যক্তির নামেও মামলা দায়ের করা যাবে না। কথা বুঝতে পারলাম? তাহলে মামলা কাদের নামে করা যাবে না? মামলা করা যাবে না হচ্ছে মামলা করা যাবে না হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসারের নামে, নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার। 2 নম্বর হচ্ছে কমিশন প্রাপ্ত অফিসার, সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত অফিসার। 3 নম্বর হচ্ছে
আমাদের মতো পুলিশ আর হচ্ছে লেগে ওই কমিশন নন কমিশন প্রাপ্ত অফিসার যে আসছিল সেনাবাহিনীর সহায়তা করার জন্য। 3 নম্বর হচ্ছে যে জনগণের কাছ থেকে পুলিশ অফিসার সাহায্য দাবি করেছিল, সাহায্য করার জন্য যে রেল খাল কলকারখানা যে 42 ধারায় পড়ছেন, যে ন্যায়সঙ্গত বা যুক্তিসঙ্গত সাহায্য দাবি করলে জনসাধারণ সাহায্য করতে বাধ্য আছে। খালি 42 যে শাস্তিটাই পড়িয়ে গেলেন জীবন ভরা, 42 বহুত জায়গায় ব্যবহার করা যায়, এই সেই জায়গা আরেক জায়গায় ব্যবহার করলাম। এরকম থাকে থাকে বিভিন্ন আইনের বিভিন্ন জায়গায় ব্যবহার আছে। গাইড পড়লে পারে, গাইডে এত কথা লেখা যায় না, গাইড আপনিও লিখতে পারেন আমিও লিখতে পারি, গাইড কোনো বই না, গাইড পড়বেন না। আমি মূল বই পড়লাম, মূল বই পড়ে ব্যাখ্যা করছি আপনাদের কাছে, আর এটা আমি এইভাবেই শিখছিলাম। আপনারা মূল বই পড়বেন, শিখে যাওয়ার পরে গাইড পড়বেন, যখন ক্লাসের রুটিন দেয় তখন গাইড পড়বেন, দেখবেন সবার জন্য উপকৃত হবেন। তাহলে আমি আবার আলোচনা করি, প্রথমে ফিরে যাই। তাহলে প্রথমে ফিরে যাচ্ছে, আবার খেয়াল করেন এই বেআইনি সমাবেশ খুব গুরুত্বপূর্ণটা অধ্যায়। এই সমাবেশ এখান থেকে প্রতিবারই প্রশ্ন আসে, হয় দণ্ডবিধির থেকে আসুক, হয় ফৌজদারিতে আসুক, অথবা পুলিশ আইনের থেকে আসুক, এটাতে আসেই। তাই 1860 সালের দণ্ডবিধি আইনের 141 থেকে 159 পর্যন্ত লেখা আছে, যে ধারাগুলো আছে এটা বেআইনি সমাবেশ সংক্রান্ত। আর পুলিশ আইনের 30-এর ক, এইটা হলো লাইসেন্স দেয় এবং লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে কিভাবে কি শর্ত বেআইনি সমাবেশ হয় সেই সংক্রান্ত বলা হয়েছে। আর নবম অধ্যায় সিআরপিসি বা ফৌজদারি কার্যবিধির নবম অধ্যায় আছে বেআইনি সমাবেশ সম্পর্কিত। এই বেআইনি সমাবেশের আলোচনা আজকে করলাম 127 ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার আদেশে সমাবেশ ছত্রভঙ্গ হবে। উদাহরণটা আনতে যা 47-এর কথা বলছিলাম, একটা সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য ম্যাজিস্ট্রেট বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ, ওই যে সমাবেশের যে কমিটি ছিল, কমিটির লোক বা আহ্বায়ক বা যারা সমাবেশ পরিচালনা করতেছিল তাদেরকে বলছিল আপনাদের সমাবেশ ছত্রভঙ্গ করে দেন। তারা মান্য করবে বলেই এই নির্দেশ মেনে চলবে, সেইভাবে শর্ত সাপেক্ষে লাইসেন্সটা নিছিল পুলিশ অফিসারের কাছ থেকে, পুলিশ সুপারের কাছ থেকে। কিন্তু 188 কি বলছে, 188 বলছে যে 127 ধারায় যে আদেশ দিছিল এই আদেশে তারা মান্য করে নাই। আদেশ তারা লাইসেন্স কি করছে, ওই পুলিশ অফিসার আর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদেশ না মান্য করে তারা সমাবেশ চালা যাচ্ছিল। সমাবেশ যখন চলমান রাখছিল তখন এই পুলিশ অফিসার বা নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সমাবেশ ছত্রভঙ্গ করার যে আদেশ দিচ্ছিল এবং বেসামরিক শক্তি প্রয়োগ করছিল। এই বেসামরিক শক্তি সাধারণ জনগণ থাকতে পারে, পুলিশ বিডিএ সামরিক শক্তি মানে সেনা সামরিক বাহিনী ব্যতীত বাংলাদেশের যে কেউ হতে পারে। এখানে হবে না কারা, কোনো সামরিক বাহিনী, কোনো বৃদ্ধ, অতিবৃদ্ধ, অসুস্থ, নারী, শিশু, এদের সাহায্য নেওয়া যাবে না। বাকি সবার সাহায্য নিয়েই ছত্রভঙ্গ বেসামরিক শক্তি প্রয়োগ করে সমাবেশ ছত্রভঙ্গ করা যায়। আর 129 হলো কি সামরিক শক্তি তলব। সামরিক শক্তি কিভাবে তলব করবে, যদি মেট্রোপলিটন এলাকা হয় তাহলে পুলিশ কমিশনার, মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনার, আর জেলা হলে জেলা ম্যাজিস্ট্রেট, জেলার সর্বোচ্চ যে ম্যাজিস্ট্রেট সেই জেলা ম্যাজিস্ট্রেট এই ছত্রভঙ্গ করবে। আর 130 কি বলছে, এই যে বেআইনি সামরিক শক্তি তলব করলাম, এরা কিভাবে ছত্রভঙ্গ করবে সেই পদ্ধতির কথা বলা হয়েছে। সামরিক শক্তি তলব করবে, তো সামরিক শক্তি তলব করার সময় ওই সামরিক বাহিনীর সদস্য তারা গ্রেপ্তারও করবে, তারা গ্রেপ্তারও করবে, আটকও করবে। তবে এমন কোনো কার্যক্রম করবে না বড় ধরনের জানমালের যেন ক্ষতি না হয়, বড় ধরনের কোনো জানমালের ক্ষতি না হয় এবং কম ক্ষতি করে কম শক্তি প্রয়োগ করে তারা যেন এই কাজে ছত্রভঙ্গ কার্যক্রম পরিচালনা করে। তার 131-131-130-এর পরে 131 কি বলছে, কোনো সময় ছত্রভঙ্গ করার জন্য কমিশন প্রাপ্ত অফিসারের ক্ষমতা। এই কমিশন প্রাপ্ত অফিসার যখন সমাবেশ ছত্রভঙ্গ করতে গেছিল বা ছত্রভঙ্গ কাজে নিয়োজিত, তখন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আর উনি একসঙ্গে থাকার পর যখন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাছ থেকে ওনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই সমাবেশ ছত্রভঙ্গ করার সময়, তখন ওই কমিশন প্রাপ্ত অফিসার যে সিদ্ধান্ত নেবে ওনার সিদ্ধান্ত উনি নিজেই পরিচালিত হবে। আর যখনই এটা যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়গায় তার যোগাযোগ স্থাপন হবে, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট সিদ্ধান্তে উনি পরিচালিত হবে, ওনার নিজের সিদ্ধান্ত থাকবে না। আর 132 হলে রক্ষা কবচ। 132 হচ্ছে রক্ষা কবচ। এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বা সরকারি সম্পত্তি রক্ষা করার জন্য যে বল প্রয়োগ করা হয়েছিল, এইগুলোর জন্য যে কাজ করছিলাম, এতে আমাদের দ্বারা অনেক লোকের ক্ষতি হয়েছে, অনেক লোক মারা গেছে, অনেক জানমালের ক্ষতি হয়েছে, সম্পত্তি ধ্বংস হয়েছে। এই অপরাধের কারণে, এই যে আমরা সমস্ত সরকারি দায়িত্ব পালন করার কারণে আমাদের নামে কেউ ফৌজদারি মামলা দায়ের করতে পারবে না। কি কারণে পারবে না, সরকারের অনুমতি ছাড়া পারবে না, কারণ আমরা সরকারি দায়িত্ব পালন করতে গেছিলাম। সরকার অনুমতি দিলেই এই মামলা দায়ের করা যায়।
এছাড়া মামলা দায়ের করা যায় না, ফৌজদারি মামলা করা যায় না। তাহলে কার কার নামে করা যায় না? 132 ক বলছে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার। 2 কি বলছে? কমিশন প্রাপ্ত অফিসার। 2 বলছে কমিশন প্রাপ্ত অফিসার সেনাবাহিনীর। 3 বলছে 128 এবং 30 ধারায় যে পুলিশ অফিসার বা এই যে এই সেনাবাহিনীর নন কমিশন প্রাপ্ত অফিসার বা সদস্য যারা আসছিল এদের নামে। আর গতে বলছে যে সমস্ত লোক স্বেচ্ছায় সাহায্য সহযোগিতা করছিল এই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য, তাদের নামে মামলা দায়ের করা যাবে না। যা কায়দা এই পর্যন্তই।